তাহলে কনস্ট্রাক্টর কনসেপ্টটা কি? এটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বলতেই পারি আমি। কনস্ট্রাক্টর কনসেপ্ট মানে কনস্ট্রাক্টর ছাড়া কিছুই পারবো না, এরকম ব্যাপার। কনস্ট্রাক্টর কি? তাহলে একদম হাইলাইটেড হচ্ছে, যদি আমি কনস্ট্রাক্টর ডেফিনেশনটা লিখে দিই, তাহলে আমি বলতে পারি এখানে কনস্ট্রাক্টর দেখে নে। সেম as ক্লাস নেম তো। তাহলে কনস্ট্রাক্টর কাকে বলে? কনস্ট্রাক্টর ইজ আ স্পেশাল type of method. Constructor is a special type of method whose name is same as class. ক্লাস নেমের সঙ্গে কনস্ট্রাক্টরের নাম সবসময় একই থাকবে, বুঝতে পারছি? কনস্ট্রাক্টর এমনই একটা স্পেশাল টাইপের মেথড যার ক্লাস নেমের সঙ্গে মেথড নেমটা সেম থাকবে। আর কনস্ট্রাক্টরের পারপাস কি? তাহলে পারপাস অফ কনস্ট্রাক্টরটা কি বলা হয়? পারপাস অফ কনস্ট্রাক্টর। পারপাস অফ কনস্ট্রাক্টরটা কি বলতে পারি? মেইন পারপাস হলো constructor is used to initialize object. অবজেক্ট তৈরি করার পারপাসটাই হলো কনস্ট্রাক্টরের মেইন পারপাস। ওকে, আরেকটা লিখতে পারি আমি, every জাভা ক্লাস হ্যাজ আ কনস্ট্রাক্টর। থিওরিটা লিখে দিলাম, ঠিক আছে? এভরি জাভা ক্লাস হ্যাজ আ কনস্ট্রাক্টর। আর কি? তাহলে পারপাস অফ কনস্ট্রাক্টর দিয়ে আমি পয়েন্ট যদি স্টেপ বাই স্টেপ লিখে দিই, আরেকটা কি বলতে পারি? এই কনস্ট্রাক্টর is automatically called at the time of object creation. At the time of object creation, যখন অবজেক্ট ক্রিয়েট হয় তখন কনস্ট্রাক্টর কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়, ঠিক আছে? আর লাস্ট একটা পারপাস হলো এই কনস্ট্রাক্টর নেভার কন্টেন্ট ইন টাইপ। নট ইভেন ভয়েড, তাই তো? হ্যাঁ, লিখে দেবো, নেভার কন্টেন্ট এনি রিটার্ন টাইপ হলো ইনক্লুডিং ভয়েড। ভয়েডও কিন্তু চলবে। বোঝাতে পারলাম কনস্ট্রাক্টরের সিনারিও? ছবি এঁকে বুঝিয়ে দিই না প্রোগ্রাম করে বোঝাবো? আগে প্রোগ্রাম করে বুঝিয়ে দিই, তার প্রোগ্রাম করার পর ছবিটা আঁকি, সুবিধা হবে। যেটা বলবি তোরা, আগে ছবি দেখবি না আগে প্রোগ্রাম দেখে তারপর ছবি দিয়ে আঁকাবি? ঠিক আছে, যা বলবি। তোরা মাস্টার ডিগ্রি বলে জিজ্ঞেস করছি, গ্রাজুয়েশনের বাচ্চাদের আর জিজ্ঞেস করি না, যেমন নিজের মনে হয় তেমন ভাবেই পড়াই। আচ্ছা, আগে প্রোগ্রামটাই করি। মাস্টার্স আমি প্রোগ্রাম করাবো, মানে আগে ছবি নয় প্রোগ্রাম, বা প্রোগ্রাম করিয়ে ছবি, আমার সুবিধা হয়, এতে আমার সুবিধা হয় বোঝাতে। এটা এ নামে ক্লাস নিয়েছি, ঠিক আছে? এ নামে একটা ক্লাস নিয়েছি, এটা ছেড়ে রাখ। তাহলে প্রোগ্রামটা কি করাচ্ছি? প্রোগ্রামটা করাচ্ছি হলো ছাই করতে চাই কিনা তারা। রাইট আ জাভা প্রোগ্রাম টু illustrate default constructor, ঠিক আছে? এ নামে একটা ক্লাস নিয়েছি, এ নামে একটা ক্লাস নিয়ে আমি int x করেছি, হ্যাঁ int p করে দে, int p করেছি। আর স্ট্রিং হলো একটা ইউজার ডিফাইন, তোমার স্ট্রিং হলো একটা, যেহেতু স্ট্রিং একটা প্রি ডিফাইন ক্লাস, তাই স্ট্রিং এর এসটা বড় হাতে নিতে হয়, স্ট্রিং এর মধ্যে নেম রেখে দিয়েছি। ফাইন। এবার আমি কি কাজ করেছি ভালো করে খেয়াল করবি, ক্লাসের নামে একটা মেথড তৈরি করেছি। এই মেথডটা কিন্তু আগে কখনো আমরা করাইনি। যখন ক্লাসের নামে মেথড করেছি তার কোনো রিটার্ন টাইপও রাখিনি আমি। এখানে আমি কি লিখেছি, এটার মানে হলো দিস ইজ ডিফল্ট কনস্ট্রাক্টর অফ ক্লাস এ। এ ক্লাসের কিন্তু এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এখানে আমি কি করেছি, এর মধ্যে আমি কত রেখে দিয়েছি, 0।
দেখে নে ভালো করে। এই বলছি দূর, পি এর মধ্যে আমি কত রেখে দিয়েছি? 0, ভেরিয়েবলটা পি নিয়েছি। আর নেমের মধ্যে আমি কত রেখেছি? নেমের মধ্যে আমি কত রেখেছি? নেমের মধ্যে আমি রেখে দিয়েছি হলো নাল। নেমের মধ্যে আমি নাল রেখে দিয়েছি। আরেকটা আমি মেথড নিয়েছি, কি ধরনের? এটা কনস্ট্রাক্টর মধ্যে রেখেছি। ডিফল্ট কনস্ট্রাক্টর কেন বলে একে? ডিফল্ট কনস্ট্রাক্টর এর আরেকটা নাম আছে অর জিরো আর্গুমেন্ট বা জিরো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। জিরো প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওকে, কেন জিরো প্যারামিটারাইজ? কারণ এর মধ্যে প্যারামিটার কিছু নেই। প্যারামিটার আর আর্গুমেন্ট কিন্তু সেম নয়। প্যারামিটার মানে যখন কোনো ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে ট্রান্সফার করা হয় তখন তাকে বলে প্যারামিটার। বাট when a parameter holds a value that is called basically the argument. ওকে, তাহলে এর মধ্যে যেহেতু কিছু নেই তাই আমরা একে কিন্তু বলতে পারি ডিফল্ট বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর। এর মধ্যে আমি ভ্যালুটা পি এর মধ্যে 0 রেখেছি আর এটা নাল রেখেছি। একটা ভয়েড শো করে দে, শো নামে একটা ফাংশন, যাতে আমি আউটপুটটা দেখাতে চাইছি। কি আউটপুটটা দেখাতে চাইবো? সিসমেন করে দে, সিসমেন করে কি হলো রে? সিস আউট হবে, সরি, সিস আউট করে দে। সিস আউটের মধ্যে আমি দেখাচ্ছি এর ভ্যালুটা, একটু স্পেস দিয়ে দেখাতে চাইছি নামটা। কেন প্লাস করছি? কারণ কনক্যাটিনেশনের জন্য প্লাসটা ইউজ করা হচ্ছে। এইটুকু কাজ আমি করে দিলাম। এবার কোন ক্লাসের আমি অবজেক্ট বানাবো? ডিফল্ট কনস্ট্রাক্টর করেছি, তার মধ্যে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট করে দিয়েছি। এবার কাকে কল করতে চাইছি? আমি কোন ক্লাসের অবজেক্ট বানাবো? এ ক্লাসের একটা অবজেক্ট বানাবো। অবজেক্টের নাম কি দিয়েছি? অবজেক্টের নাম ধরে নে, তুই দিয়েছিস তো। দাদা পি হবে কি ওটা দিবি মনে বল? হয়। obj1 দিয়ে দে। এ লিখেছো? কোনটা পি হবে? ওই যে সিস আউটের মধ্যে এই তো প্লাস। প্রিন্ট লাইনে ওটা এর এ ওখানে প্লাস হবে না, পি প্লাস হবে ওটা। ঠিক আছে, ঝামেলা হাটা। একই ব্যাপার। ওকে, ওটাই চেঞ্জ করে দিলাম। বারবার করে সমস্যা স্যার হচ্ছে, দরকার গ্লোবালেও নেই। চেঞ্জ হবে, ইন্ড পি করা আছে ওটা। আর ওই বারবার করে এ দিয়ে দিয়ে করাই তো আসলে, ওই কারণে আমার নিজেরই, আমাদের তো একটা প্র্যাকটিস থাকে, বুঝিস তো, একটা রিজমে করাই। এবি যে অবজেক্টটা বানাচ্ছি, কার অবজেক্ট করা হচ্ছে? নিউ ক্লাসে, নিউ এর মাধ্যমে এই ক্লাসের অবজেক্ট বানাচ্ছি। ফাইন, এবার আমি কাকে কল করবো? obj1 ডট শো হলো। এটাকে এবার সেভ করিয়ে, আবার কি পড়ে গেল, সেভ করিয়ে রান করো। জিরো আর নাল আউটপুট এলো। এবার একটু বোঝাই প্রোগ্রামটা। জিরো আর নাল এলো তো? হ্যালো, হ্যাঁ কি রে? স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, জিনিসটাকে পরে এক্সপ্লেন করছি। আমি ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো ভ্যালু রাখিনি। ভ্যালু রাখিনি মানে বুঝতে পারছিস? কমেন্ট লাইন করে দিলাম। কি রে? স্যার বুঝেছি। এখনো কি আউটপুট এলো? জিরো নাল, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার। 3 নাম্বার। এবার আউটপুট কি এলো? 7 আর শুভ, হ্যাঁ কি না? স্যার বলছি হ্যাঁ, বল। আগেরটা তো জিরো নাল কি করে এলো? আপনি যখন ওই দুটোকে অফ করে দিলেন, মানে কমান্ড লাইন করে দিলেন। ওটা বোঝাবার জন্যই তো বাবু করলাম। এবারে তারা এখনো তো আঁকি ঝুঁকি কাটলাম না, আঁকি ঝুঁকি কাটি। ক্লাস ক্লাস এনি ডাউট এইটুকু বুঝতে? রে, ক্লাস নেমের মধ্যেই যখন আমি ক্লাস নেম করছি, এই জিনিসটাকে আমরা বলি কনস্ট্রাক্টর। দিস ইজ আওয়ার কনস্ট্রাক্টর, বোঝাতে পারছি? দিস ইজ আওয়ার কনস্ট্রাক্টর। তাহলে এই প্রোগ্রামটা এক্সিকিউশন হলো কিভাবে? এক্সিকিউশনটা আগে দেখি। এক্সিকিউশন হলো, এটা 1 নাম্বার লাইন, এটা লাইন নাম্বার 2, বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি। এটা লাইন নাম্বার 3, এটা লাইন নাম্বার 4।
বাট লাইন নাম্বার 5-এ যখন যাচ্ছি, ও 5 থেকে কোথায় চলে যাবে জানিস? ও 5 থেকে চলে যাবে হলো লাইন নাম্বার 6-এ। লাইন নাম্বার 6-এ সব সময় অবজেক্ট obj1 কাকে কল করে? obj1 অলওয়েজ কল, obj1 সবসময় কাকে কল করে? কল করার আগে এই যে এ কনস্ট্রাক্টরটা করছি, কোন ক্লাসের কনস্ট্রাক্টর? এ ক্লাসের কনস্ট্রাক্টর হলো এ। আমি এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে নিয়েছি, যদি না বানাতাম ও বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর অলওয়েজ বানিয়ে নিত, আগের প্রোগ্রামে যেটা হয়েছিল। এটা হয়ে গেল কিন্তু 5-এর পর 6 নাম্বার লাইন, এটা 7 নাম্বার লাইন, এটা 8 নাম্বার লাইন। এইবার র্যামের মধ্যে কিন্তু এই যে র্যামের মধ্যে কিন্তু এখন একটা এ নামে ভেরিয়েবল নিয়ে নিয়েছে 4 বাইটের। কেন 4 বাইট? কারণ ইন্টিজার সাইজ 4 বাইট, তার মধ্যে 7 রেখে দিয়েছে। 9 নাম্বার লাইনে কি করেছে? নেম নামে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে নিয়েছে, নেমের মধ্যে রেখে দিয়েছে শুভ। ভালো করে খেয়াল করে দেখ। 10 নাম্বার লাইন শেষ হয়ে গেছে, ও এখান থেকে ব্যাক করে চলে এসছে এই লাইনে। এইবারে কোথায় চলে এলো? এইবারে চলে এসছে 11 নাম্বার লাইন obj.show। যেই 11 নাম্বার লাইনে চলে এলো, 11 থেকে কোথায় কল করে চলে যাবে? 12 নাম্বার লাইনে কল করে চলে যাচ্ছে। 12-র পর কত এলো? 13। 13-র পর যখন 14 নাম্বার লাইনে এলাম, আউটপুটে কত দেখিয়ে দিল? এ প্লাস মানে কনক্যাটিনেশন, দুটো মাঝখানে একটা স্পেস দিয়েছি মানে একটা ব্ল্যাঙ্ক স্পেস, আমরা ব্ল্যাঙ্ক স্পেসটাকে চোখে দেখতে পাই না। আর নেম মানে নেমের মধ্যে শুভ আউটপুটে দেখিয়ে দিয়েছে, শুভ আউটপুটে দেখিয়ে দিয়েছে। দুটো ইনভার্টেড কমার মধ্যে একটা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করছে। হ্যাঁ, ওটা স্পেস স্পেস স্পেস। ও তাই হলো। এক মিনিট দাঁড়া। হ্যাঁ রে, এটা বোঝা গেল? হ্যালো, প্রোগ্রামটা বুঝলি? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। স্যার একটা জিনিস বলবো শিওর শিওর। স্যার, এখানে যদি আমি এখানে পাবলিক ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টরে যদি পাবলিক না লিখতাম কি হতো? কোনো ম্যাটার না, ওগুলো কোনো ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলএন দিয়েছি মানে নিউ লাইন। দেখে নে 7, তার পরের লাইনে দেখাচ্ছে শুভ কথাটা, তারপর নিউ লাইন দিয়েছি মানে একখানা স্পেস দেখাচ্ছে, মানে নতুন লাইন দেখাচ্ছে এমটি। দেখ, কথা হচ্ছে যে আমি যখন কোনো ভ্যালু দিইনি, যখন আমি এটা অফ করে দিলাম আর এটা অফ করে দিলাম, তখন আমার কত ভ্যালু আসছিল? তখন আমার ভ্যালু কত আসছিল বলতো? তখন আমার ভ্যালু আসছিল 0 আর নাল, রাইট? ঠিক বললাম? 0 আর নাল। বাট কেন আসছিল? কারণ হলো জাভাতে ডিফল্ট ভ্যালু কত? ডিফল্ট ভ্যালু হলো ইন্টিজারের জন্য হলো ইন্টিজারের ডিফল্ট ভ্যালু হলো 0।
আর স্ট্রিং এর হলো নাল। বোঝাতে পারছি? স্ট্রিং এর নাল। তাই যদি আমি ইউজার গিভেন, এটা হলো তুই ইউজার গিভেন 0 বা নাল তুই দিয়ে দিস। 0 কোথায় দিচ্ছিলি তুই? 0 তুই দিচ্ছিলি হলো এ ভেরিয়েবলের মধ্যে। এ ভেরিয়েবলে যদি তুই 0 দিয়ে দিস আর নেমের মধ্যে যদি তুই নাল দিয়ে দিস, তাহলে অবশ্যই 0 আর নাল তোর থেকে নিয়ে আউটপুটে দেখাচ্ছে। বাট যদি তুই এ আর নেম এই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন না করিস, তাহলে জেভিএম জাভা ভার্চুয়াল মেশিন অটোমেটিক্যালি, যেহেতু এ ভেরিয়েবলটা ইন্টিজার তার জন্য 0, আর যেহেতু এটা স্ট্রিং টাইপের ডেটা টাইপ, তাই স্ট্রিং এর জন্য নাল বাই ডিফল্ট নিয়ে নিচ্ছিল। তাই জন্য আউটপুটে 0 আর নাল দেখাচ্ছিল। বোঝাতে পারলাম? হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্যারামিটারাইজে চলে যাই। ডিফল্ট কনস্ট্রাক্টর আর কারো কোনো ডাউট নেই তো? বল। না স্যার। হ্যাঁ স্যার না স্যার। বুঝেছি। না স্যার। সেই এবার প্যারামিটারাইজটা কেন বোঝান? জিরো প্যারামিটারাইজটা কেন বললেন? তুই একটা জিনিস বল যে এর মধ্যে কতগুলো আছে। এর মধ্যে কি আছে? এ নিচ্ছি, এ একটা ক্লাস নিয়েছি, ক্লাস এ, ক্লাস এর মধ্যে আমি এ নিয়েছি। এর মধ্যে কিছু আছে? নো প্যারামিটার। না। নো প্যারামিটার, নো মানেই তো 0। হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ক্লিয়ার? আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, হুম। এই প্রোগ্রামটাই চলে যাবে। আগের প্রোগ্রাম যেটা তুই জিজ্ঞেস করেছিস, তোর কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই। যখন প্রোগ্রাম রান করে না, এটা 1 নাম্বার লাইন হবে। অবজেক্ট ওরিয়েন্টেড তো। তো আমি আগের দিন গল্প বললাম না, 4জন 4টে এমপ্লয় 4টে কাজ করছে, যে 4টে ফ্রেশার্স 4জন 4টে কোড ডিজাইন করেছে। একজন হলো যোগের কোড, একজন বিয়োগের কোড, একজন গুণের কোড, একজন ভাগের কোড, আর যে মেন এমপ্লয় মানে যে টিএল, টিম লিডার, সিনিয়র ডেভেলপার, সে মেন ফাংশনটাকে ডিজাইন করে দিয়েছে। এবার প্লাসের কনস্ট্রাক্টর দিয়ে, প্লাসের অবজেক্ট দিয়ে প্লাসকে কল করেছে, মাইনাস দিয়ে মাইনাসকে কল করেছে, গুণ দিয়ে গুণকে কল করেছে, ভাগ দিয়ে ভাগকে। যেহেতু এখানে মেন ফাংশনটা লাস্টে রাখা হয় আর ওপরে আলাদা আলাদা ক্লাসগুলোকে রাখা হয়, তাহলে অল আর ক্লাসে এন নাম্বার অফ ক্লাস থাকতে পারে, বাট মেন ক্লাসটা নিচে রাখা হয়। যেহেতু প্রোগ্রাম নিচ থেকে শুরু হয়ে ওপরের দিকে 1 by 1 কলিং প্রসিডিওরে প্রোগ্রামটা এক্সিকিউট করে, মেন ফাংশন যেহেতু নিচে রাখা হয় মেন ক্লাসকে, এই কারণে এটা বটম টু টপ অ্যাপ্রোচ। এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড অলওয়েজ বটম টু টপ অ্যাপ্রোচ, অবজেক্টের উপর ভিত্তি করেই হয়। তাহলে যখন প্রোগ্রামটা রান করছে, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা লাইন নাম্বার 3, এটা লাইন নাম্বার 4, যখন লাইন নাম্বার 5 হয়ে যাচ্ছে না, হ্যাঁ, এ বাবা, একটা মিস্টেক হয়ে গেছে। ছি, ছি। দেখ, শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ পাচ্ছি। এই যে 5 নাম্বার লাইন, এই জায়গাটা যে বুঝবে সেই পুরো প্রোগ্রামটা যাওয়ার কনসেপ্টটা বুঝে গেল। দিস ইজ ক্লাস নেম, দিস ইজ ক্লাস নেম, দিস ইজ ক্লাস নেম, দিস ইজ ইউজ অবজেক্ট নেম। অবজেক্টের নাম তুই যা খুশি তাই দিতে পারিস। অবজেক্টের নাম তুই তোর ইচ্ছা মতো দিতে পারিস বলে আমি তোর ছবি এঁকে দিলাম, ঠিক আছে? দিস ইজ নিউ অপারেটর। নিউটা কি? ডিএমএ, ডাইনামিক মেমোরি অ্যালোকেট হচ্ছে। কার জন্য অ্যালোকেট হচ্ছে? এক ক্লাসের জন্য। কিভাবে অ্যালোকেট হচ্ছে? অ্যালোকেট হচ্ছে সেই ক্লাসের, এ বাবা, উফ, অপূর্ব। আন্ডু অপশনটা এত কাজের না। হ্যাঁ, এই অ্যাডটা কার জন্য অ্যালোকেট হচ্ছে? অ্যাডটা বল। অ্যাডটা অ্যালোকেট হচ্ছে যে অ্যাড ক্লাসের কনস্ট্রাক্টর। হোয়াট ইজ দিস? দিস ইজ কনস্ট্রাক্টর অফ ক্লাস অ্যাড। তুই অটোমেটিক্যালি অ্যাড ক্লাসের কনস্ট্রাক্টরটা বানাচ্ছিস। যখন বানাচ্ছিস, ও অ্যাড ক্লাস থেকে কোথায় চলে যাচ্ছে বলতে? অ্যাড ক্লাসে চলে যাবে। অ্যাড ক্লাসে গিয়ে ব্যাঁকাটা রাখলাম, দাঁড়া। বুঝতেই পারছিস, ডিজিটাল ট্যাবে লিখছি, ব্রেকেটেডে যায়। অ্যাড ক্লাসে দেখছে কোনো কনস্ট্রাক্টর নেই, তাহলে কম্পাইলার খুব রেগে গেছে। এরকম তো আমি ইয়ার্কি মারছি, রেগে ফেগে তো আর যায় না।
ও যখন কিছু থাকবে না দেখবে খুঁজবে কোনো কনস্ট্রাক্টর নেই, নিকুচি করে তো দরকার নেই, ও নিজে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানিয়ে নিল। বুঝেছিস? ওই জন্য 5 নম্বর হ্যাঁ, লাইনের পর বুঝতে ওখানে পেরেছিস? 6, 7, 8 ভেতরে কিচ্ছু রাখবে না, হ্যাঁ 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 কিচ্ছু হ্যাঁ রাখবে না। কনস্ট্রাক্টর বানিয়ে নিল, নিয়ে ব্যাক করে চলে গেল। এই যে ভেরিয়েবল গুলো ছিল ক্লাসের মধ্যে ইন্ট এবিসি, ও অ্যাড মেথড ক্যাল মেথডটাকে কিন্তু পড়বে না। ও এবিসি ইন্ট অ্যাড, ও তখন র্যামের মধ্যে জায়গা দিয়ে দিল এ কে 4 বাইটের জন্য, বি কে 4 বাইটের জন্য, সি কে 4 বাইটের জন্য। এতক্ষণে র্যামের মধ্যে ভেরিয়েবল স্যার তো গুলো মানে ডেটা মেম্বার গুলো জায়গা পেল, মানে ফিজিক্যাল হ্যাঁ এক্সিস্টেন্স হলো, ফিজিক্যাল হলো। আর এতক্ষণ যেটা হুম ছিল এটা ছিল লজিক্যাল। এবার বল কার কি হুম ডাউট? স্যার, ও যখন এ যখন একটা স্পেসটা ক্রিয়েট করলো এ দিয়ে, তখন তো ওখানে ও 0 রাখছে না, বি 0 রাখছে, এটা রাখছে। হ্যাঁ 0 রাখছে, হ্যাঁ রাখছে তো, বাই ডিফল্ট 0 ঠিক আছে, রেখে এটাই দিচ্ছে। ছিল। হুম। হুম হুম তারপর হুম। যখন A1 ব্যাস টা ঠিক আছে, ক্যাল করছি, ঠিক আছে। যেহেতু আমি গ্লোবালি ডিক্লেয়ার করছি না, যেহেতু আমি ক্যাল করছি, ক্যালে চলে এলো, ক্যালে এসে এর মধ্যে 5 ওভাররাইট করে 5 রেখে দিল, বি এর মধ্যে 7, বি এর মধ্যে 7 রেখে দিল, আর a প্লাস বি করলে 12 রেখে দিল, ব্যাক করে আবার এখান থেকে এখানে চলে এলো। ডিসপ্লে যাচ্ছে, যখনই ও ডিসপ্লেতে চলে গেল, কি যাচ্ছে ডিসপ্লে থেকে, ডিসপ্লে ফাংশন থেকে চলে যাচ্ছে ডিসপ্লেতে। ডিসপ্লের মধ্যে কি আছে, সামেশন ইজ ইকুয়াল টু প্লাস সি, তাহলে আমাকে আউটপুটে 12 দেখিয়ে দিল। অলওয়েজ আ ডিফল্ট কনস্ট্রাক্টর ক্যান বি ক্রিয়েটেড if there is no constructor in Java program at the time of execution. Object automatically creates and default constructor for every Java program. বোঝাতে পারলাম? ক্লিয়ার? দাদা বলছি, যখন হ্যাঁ ওই স্যার। অবজেক্টটা ক্রিয়েট করছি তখনই তো তোমার হুম, ফিজিক্যাল এক্সিস্টেন্সটা হচ্ছে, না তো ততক্ষণ তো ক্লাসের ফিজিক্যাল এক্সিস্টেন্স হয় না, ততক্ষণ লজিক্যালটা থাকে, তাই তো? লজিক্যাল থাকে মানে কি? হোয়াট ডু মিন বাই লজিক্যাল? হোয়াট ডু মিন বাই লজিক্যাল? লজিক্যাল এক্সিস্টেন্স এর কি কোনো ভ্যালু নেই? এটা আমি, যদিও তোদের এখন বলা উচিত না, আমি পরে বলতাম, বাট এখন বলে দিচ্ছি, তুই কোশ্চেনটা করলি তাই। যখন আমি ক্লাস এ বানালাম না, ক্লাস এ বানালাম, তার মানে তুই একটা নর্মাল এমপ্লয়, তুই এখনো পার্মানেন্ট হোসনি, 1 বছর 6 মাস ইন্টার্নশিপে আছিস, তা বলে কি তুই কোম্পানি এমপ্লয় নস? Obviously you are an employee but you are not permanent. That means you have no access. Supposed to say, it is an assuming example, supposed to say you are not a senior developer, মানে you are not an প্রিজিউম team করে leader. রাখে আর কি বলতে পারি আমরা, না, প্রিজিউম বা মানে অ্যাজিউম হলো করে যত, রাখে। না, যখন ক্লাস একটা বানাই, সেই ক্লাসের একটা এ বি সি এট দ্য রেট 1 2 3 একটা ইউনিক রেফারেন্স আইডি জেনারেট হয়, বোঝাতে পারছি? ইউনিক আচ্ছা রেফারেন্স নাম্বার। ওকে, আমি অনেকটা পরে চলে যাচ্ছি, পরে আসি এগুলো, মোটামুটি ধরে নে ঠিক এটা আছে, ঠিক লজিক্যাল। আছে, না না ঠিক আছে, এর ঠিক কোনো, আছে। হুম আমি যেই ইউনিক চলে আসবো না, তোর মধ্যে অনেক কোশ্চেন আসবে। ইউনিক মানে কি, প্রাইমারি কি, বুঝতে পেরেছিস? আমি ওই জন্য এখন বলতে চাইছি না, ওটা দিসে বলবো। হুম হুম, তোর বুঝতে কোনোদিন পেরেছি। মনে হয়নি জাভা পড়াচ্ছি, জাভাতে দাদা পয়েন্টার এত ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা সিতে ছিল, অবজেক্ট ওরিয়েন্টেড পয়েন্টারের কনসেপ্টটাই নেই? মনে হতে পারে কিনা, হ্যাঁ কি না? জাভা, পাইথন, এগুলো তো কোনো পয়েন্টার কনসেপ্ট নেই। পয়েন্টারের কাজটা কে করছে? দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড নিয়ে আমি পরে একটা পুরো গোটা ক্লাস দেবো, বুঝেছিস, একদম ডিটেলসে। আর যাচ্ছি না ডিটেলসে, হ্যাঁ। কনস্ট্রাক্টর ক্লিয়ার সবার? দেখ, কারো ডাউট থাকলে বল। ডিফল্ট কনস্ট্রাক্টর কেন বলে, কি বলে, কেন এর নাম ডিফল্ট? কারণ যদি তুই কিছু ডিক্লেয়ার না করিস, এটা বাই ডিফল্ট তৈরি হয়ে যায় বলে এর নাম ডিফল্ট। ডিফল্ট কনস্ট্রাক্টরের নাম কেন আমি বলতে পারি জিরো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর? বিকজ নো আর্গুমেন্ট ইজ পাসড উইদিন দ্য কনস্ট্রাক্টর। কিছু নেই তো কি হবে? জিরোই তো হবে না। ওই না, কোনো প্রবলেম? স্যার বলছি হ্যাঁ শতদল স্যার বল। হ্যাঁ স্যার বলছি যে মানে যখন আমি কনস্ট্রাক্টরকে কল করছি তখন কি শুধু মানে মেম্বার ভেরিয়েবল গুলোর জন্য স্পেস অ্যালোকেট হচ্ছে নাকি মেথড গুলোর জন্য স্পেস অ্যালোকেট হচ্ছে? আমি কখনোই কিন্তু কনস্ট্রাক্টরকে কল করি না, ওটা অটোমেটিক অবজেক্ট বানানোর সময় হয়ে যায়। এবং মেথডের জন্য একটা মেমোরি অ্যালোকেট করে রাখা থাকে, জায়গা, স্পেস, যেই মেথড গুলো ইউজ করবে, ইউজেবল মেথড। ভয়েড তো কি হবে? ভয়েড তো যখন কনস্ট্রাক্টর কল করছে, কোশ্চেনটা ভালো কোশ্চেন করেছিস, কোশ্চেনটা ভালো কোশ্চেন। এই দেখে দেখ, আমি আরেকটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি না, এটা টানছি আসছে না কেন? হ্যাঁ, দেখে নে। তোর কোশ্চেনটা হলো যে, তোর কোশ্চেনটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। এ একটা ক্লাস এ তৈরি করেছে, ক্লাস এ। ক্লাস এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, শুধু একটা ইউনিক নাম্বার আছে 1 2 3 @abc। এবার এখান থেকে প্রোগ্রামটা শুরু হয়ে যখন আমি এই লাইনটা করলাম মানে এই লাইনটা যখন লিখছি, ও এখান থেকে কোথায় চলে গেছে, এখান থেকে এখানে চলে গেছে। এর জন্য একটা জায়গায় মেমোরি অ্যালোকেট হয়ে তার মধ্যে 7 রেখে দিচ্ছে, ধরে নিচ্ছি এই দুটো আছে। নেমের মধ্যে কত রেখে দিচ্ছে, নেমের মধ্যে 7 আমার ফেভারিট সংখ্যা বলে 7 নিয়েছি, আর শুভ আমার নাম বলে শুভ নিয়েছি। ভ্যালু যা খুশি তাই দিতে পারিস, ইয়োর চয়েস। ওকে, ইয়োর চয়েস।
শো নামে একটা জাস্ট, এটা তো কোনো লজিক্যাল কিছু ব্যাপার নেই, কিছু লজিক্যাল আছে, খালি ও চিনে রাখলো শো নামে একখানা চিনে রাখবে, এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, এটা কোনো ফিজিক্যাল থাকবে না, বুঝলি? কিরে হ্যাঁ স্যার, ক্লিয়ার? মানে শো তো একটা কন্টেইনার টাইপের হবে যেখানে ওই দুটো লাইন কোড স্টোর থাকবে মেথড আর তো কি। হ্যাঁ, সো এখানে এখানে মানে কনস্ট্রাক্টরের উপর মেথডের কোনো রিলেশন নেই, দরকার, এটা কোনো ব্যাপার না। শোটা জাস্ট ইউজ করতে পারবে যেহেতু এই ক্লাসের মধ্যে আছে, শোকে যখন কল করবে অবজেক্ট দিয়ে, তখন ও যেহেতু শো একটা ইউজার ডিফাইন্ড মেথড, obj1 যেহেতু একটা এই ক্লাসের অবজেক্ট, তাই শো ক্লাসকে অ্যাক্সেস করা যাবে, ওটার সঙ্গে কনস্ট্রাক্টর কোনো ব্যাপার নেই, কনস্ট্রাক্ট তো হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন এ হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারছে, নেম হচ্ছে নেমটা, এ আর নেমের ওপরই কনস্ট্রাক্টরটা ফোকাস করবে, মেম্বার ডেটার ওপর কাজ করবে, মেথড না। আচ্ছা, মানে এটা কি এজন্য হচ্ছে যে মানে মেথড গুলো তো সবকটা অবজেক্টের ক্ষেত্রে সেমই থাকবে, খালি ভেরিয়েবল গুলো চেঞ্জ হবে। এক্স্যাক্টলি মেথড গুলো তো ক্লাসের মধ্যেই আছে, বাইরে তো আর আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। ঠিক আছে ঠিক আছে। এই কারণে আমরা মেথড নিয়ে মাথা ঘামাই না, বুঝেছিস? কারণ মেথডে তুই তো যে ডেটা মেম্বার মানে ভেরিয়েবল ইউজ করছিস সেগুলো তো ক্লাসের মধ্যেই আছে, আর সেগুলো তো কনস্ট্রাক্টরের মধ্যে। জেনারেলি কনস্ট্রাক্টর ইউজ করা হয় কোনো ভেরিয়েবল মানে ডেটা মেম্বার গুলোর ভ্যালুকে ইনিশিয়ালাইজ করার জন্য, বুঝলি কি বললাম? হুম, বুঝতে পেরেছি। বক্স কনস্ট্রাক্টর করাবে নাকি আজকে? কোনটা? বক্স কনস্ট্রাক্টর, ওটা আবার কি জানি না তো। ওই যে ডাইমেনশন ইউজ করার জন্য করা হয়। ওগুলো আলাদা আলাদা নাম দিয়েছে, মেনলি কনস্ট্রাক্টর 3 রকম হয়, ডিফল্ট, প্যারামিটারাইজ, কপি কনস্ট্রাক্টর। অনেকে ডামি কনস্ট্রাক্টরে ইউজ করে, আবার অনেক জায়গায় এটাও লেখা থাকে যে 4 রকম কনস্ট্রাক্টর হয়, ডিফল্ট, প্যারামিটারাইজ, কপি আর প্রাইভেট কনস্ট্রাক্টর, বুঝলি? 3টে করলেই হয়, ডিফল্ট, প্যারামিটারাইজ, কপি, আর কিছু লাগে না। আচ্ছা, এবার তুই যেটা বলছিস তুই সেটা পাঠাস, আমি দেখে তাহলে বলে দেবো ওটা কোনটার মধ্যে পড়ছে। এবার কনস্ট্রাক্টরকে এক এক জায়গায় এক এক রকম ইমপ্লিমেন্ট করে এক এক রকম নামকরণ করা হয়েছে। বলো। স্যার বলছি প্রাইভেট কনস্ট্রাক্টর ইউজ করে তাহলে লাভ কি হবে? অন্য ক্লাস থেকে তো অ্যাক্সেস করা যাবে না। ঠিক আছে, প্রাইভেট কনস্ট্রাক্টরটা আমি পড়িয়ে দেবো, না প্রোগ্রাম করালে বুঝতে পারবি না। প্রাইভেট কনস্ট্রাক্টর বেসিক্যালি ইউজ করা হয় সিকিউরিটি পারপাস, হলো, যাতে ক্লাসের বাইরে থেকে কোনো প্রাইভেট কনস্ট্রাক্টরের মধ্যে ভেরিয়েবলকে অ্যাক্সেস করা না যায়। ধরে নে আমার পার্সের মধ্যে আমি যেটা রেখেছি এটিএম কার্ডের পিন বা এটিএম কার্ড বা সামথিং, এটা জাস্ট লাইক আ প্রাইভেট কনস্ট্রাক্টর। আদারওয়াইজ আমার ঘরে কোনো বন্ধু বান্ধব এলো, স্টুডেন্ট এলো, যে কোনো জিনিস অ্যাক্সেস করতে পারছে, সেটা একটা আলাদা রকম ব্যাপার। এইভাবে তুই ইমাজিন করতে পারিস। প্রাইভেট কনস্ট্রাক্টরটা ওই জন্য আমি জানি না তোদের পড়াবে কিনা, যদি পড়ায় আমি পরে বলে দেবো, এখন আমি প্রাইভেট কনস্ট্রাক্টরে ঢুকছি না। প্রাইভেট কনস্ট্রাক্টর হলে আমার 3খানা প্রোগ্রাম করে দেখাতে হবে। প্রাইভেট কনস্ট্রাক্টরটা বেসিক্যালি সিকিউরিটির জন্য করা হয়। যদি প্রাইভেট কনস্ট্রাক্টরের মধ্যে কোনো ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি, তাহলে সেই ভেরিয়েবল গুলো প্রাইভেট হয়ে যায়, সেগুলোকে আর বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না, শুধু ক্লাসের অবজেক্ট দিয়েই অ্যাক্সেস করা যাবে, ক্লাসের বাইরে থেকে সেটাকে আর অ্যাক্সেস করা যাবে না। এবং যদি অ্যাক্সেস করতে হয়, সেটাকে অ্যাচিভ করার জন্য স্ট্যাটিক কিওয়ার্ডের ইউজকে আনতে হবে। বুঝলে কি বলছি? স্ট্যাটিক মেথডের ছাড়া সেটাকে অ্যাক্সেস করা যাবে, ওটার আবার অনেক গল্প আছে। মেনলি নাম শুনেই বুঝতে পারছিস যে সিকিউরিটি পারপাস ইউজ করা হয়। স্যার বলছি মানে এই কাজগুলো তো ওটা দিয়ে করা যায় যে মানে ভেরিয়েবল গুলোকে আগে থেকে প্রাইভেট করে নিই, তারপরে মানে ওই সেটার মেথড, গেটার মেথড ওগুলো দিয়ে অ্যাক্সেস করব, ওটাও তো একটা রাস্তা হতে পারে। একটা নতুন কনসেপ্ট যেটা রেখেছে, বুঝলি? কিভাবে এটাকে এক্সপ্লেন করতে পারিস যে একটা নতুন কনসেপ্ট বলতে পারিস প্রাইভেট কনস্ট্রাক্টর, যেটা সিকিউরিটি পারপাস। এবার ওটাকে ওটা অ্যাচিভ করার জন্য তুই আবার অন্য গেটার সেটার বলছিস বা কোনো ভেরিয়েবলকে প্রাইভেট, সেই ব্যাপারটা আলাদা। সেই দেখবি ঘুরে ফিরে তোর প্রাইভেট কনস্ট্রাক্টরের কিছু জিনিস তোকে ইউজ করতেই হচ্ছে, বুঝলি? যাই হোক, অত পরে যাচ্ছি না, আপাতত পরপর পড়াই, বুঝলি কি বললাম? প্যারামিটারাইজ আছে, একবারে অত কিছু বললে হয়তো দুজনের ক্লিয়ার হবে ব্যাচে, আর দুজনের ক্লিয়ার হবে না।
প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলতে কি বোঝানো হচ্ছে? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলতে সেম আমি একটা ক্লাস যদি আমি নিই, সেম ক্লাস নিলে তো আবার ঝামেলা হয়ে যাবে, সেম ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, নেওয়া যেতেই পারে, এটা তো প্যারামিটারাইজ করে দে, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নাকি? হুম 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 হুম। তাহলে এটা এই নামে প্রোগ্রামটা সেভ যদি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এস নামে যদি সেভ করি, কন্ট্রোল ভি ডট জাভা, তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এর মধ্যে আমি কি রেখেছি বলতো? এর মধ্যে আমি রেখেছি ধরে নে ইন্ট এ কমা ইন্ট বি। তাহলে কটা প্যারামিটার পাস করিয়েছি আমি? দুটো, তাই তো রে? বুঝলে কি বলছি? হ্যালো, কটা প্যারামিটার পাস করিয়েছি? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বা টু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর কটা প্যারামিটার পাস করেছি? দুটো না? কেটে গেলে রিজয়েন হোস কিন্তু। হ্যাঁ স্যার। দুটো প্যারামিটার পাস করিয়েছি। এবার এর মধ্যে আমি একটা কি করেছি, এর মধ্যে আমি একটা ভেরিয়েবল প্রথমেই আমি ইনিশিয়ালি ডিক্লেয়ার করে নিয়েছি, ইন্ট এক্স আর ওয়াই কে ডিক্লেয়ার করে নিয়েছি, ঠিক আছে? ইন্ট এক্স আর ওয়াই কে ডিক্লেয়ার করে নিয়েছি। এবার আমি এক্স এর মধ্যে কত রেখেছি? এক্স এর মধ্যে রেখেছি এ, ওয়াই এর মধ্যে রেখেছি বি। এক্স এর মধ্যে কত রেখে দিয়েছি? এ, ওয়াই এর মধ্যে আমি রেখে দিয়েছি বি। আর আমি এখানে আউটপুটটা কি দেখাচ্ছি? আউটপুটটা এক্স আর ওয়াই দেখিয়ে দিচ্ছি, না এ আর বি, এক্স আর ওয়াই দেখিয়ে দিচ্ছি, এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। প্রোগ্রাম সবসময় শিখতে হয় সহজ দিয়ে, তারপর কঠিন জিনিসে চলে যাও, কোনো ক্ষতি নেই। এবার আর আমি কি কাজ করতে পারি? এবার আমি একটা কাজ করতে পারি, এখানে নিলাম 10, এখানে নিলাম 20, হলো প্রোগ্রাম আমার কমপ্লিট। প্রোগ্রামটাকে রান করিয়ে ফেলো, প্রোগ্রামটাকে এরকম ভাবে আমি রান করাতে পারি, আউটপুটে আমার দেখিয়ে দেবে কিন্তু 10 আর 20। আরেকটা কাজ করতে পারতাম, আরো বেটার ভাবে আউটপুটটা দেখাতে, x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 20, তাহলে আরো বুঝতে সুবিধা হতো। তুই এরকমও করতে পারতিস, x ইকুয়াল টু প্লাস 20। আবার রান করার প্রোগ্রামটাকে তুই আরেকভাবে রান করাতে পারছিস, এরকম ভাবে যেখানে রান করা x ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 20। আরে আউটপুটটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার বুঝতে পেরেছি। কেন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বলছি? দেখে নে, কনস্ট্রাক্টর মধ্যে দিয়ে কিন্তু আমি ভ্যালুকে ট্রান্সফার করছি, তাই এটার নাম প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কিরকম? 1 নাম্বার স্টার্ট হলো এখান থেকে, দেখে নে। তার মানে ক্লাস এ নামে যেই একটা ক্লাস তৈরি করেছে, এই একটা এ নামে ক্লাস তৈরি হয়ে গেছে, আর কোনো এর ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অনলি লজিক্যাল এক্সিস্টেন্স, অনলি লজিক্যাল। ক্লাস হ্যাজ নাথিং, ইট ইজ জাস্ট আ টেমপ্লেট। ক্লাস কি বলতে পারি? ক্লাস কার কার কম্বিনেশন, আগের দিন ছবি এঁকে দেখালাম, বলতো ক্লাস কার কার কম্বিনেশন? আগের দিন বললাম যে কি রে? ডেটা আর মেম্বার ডেটা ভ্যারিয়েবল। মেথড, ডেটা আর and মেথড method। আর কিছু না, ক্লাস মানে কিচ্ছু নেই, কিছু ডেটা আছে, কিছু মেথড আছে, এই হলো ক্লাসের ডেফিনেশন। এক এক বই এক এক রকম এক্সপ্লেন করেছে। এখান থেকে এবার আমি মেইন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর চলে যায়, এখান থেকে চলে যায়, যেই এটা করলাম তার মানে দিস ইজ দ্য আর্গুমেন্ট, দিস ইজ দ্য আর্গুমেন্ট, কার আর্গুমেন্ট? আর্গুমেন্টটা কোথায় গেল? এটা চলে গেল এতে, এটা চলে গেল এতে, তাহলে এতে কত হয়ে গেছে? এতে হয়ে গেছে 10, এতে হয়ে গেছে 10, আর বিতে কত চলে গেছে? বিতে চলে গেছে 20, কেটে গেলে রিজয়েন হবি, হ্যাঁ। বিতে চলে গেছে 20, তাহলে বিতে চলে গেছে 20। এবার আমি কি করলাম? এবার কি করেছিস বল? এবার এর মধ্যে এক্স এর মধ্যে কত রেখেছি? এক্স এর মধ্যে এ, মানে এক্স এর মধ্যে 10, আর ওয়াই এর মধ্যে কত রেখেছি? ওয়াই এর মধ্যে বি, তাহলে ওয়াই এর মধ্যে 20, ওয়াই এর মধ্যে 20 রেখেছিস। ওবিজে ডট শো করছি, ওবিজে ডট শো চলে গেল। স্টার্ট করলাম, প্যারামিটারাইজ বোঝা গেল? হ্যালো, দেখ শুভাশিস, তোর ডায়লগটা অনেকদিন পরে শুনলাম। হ্যাঁ সিরিয়াসলি। আরে এটা বোঝাবো বল, না বোঝা গেল? হ্যালো, স্যার বুঝে গেছি। বুঝতে পেরেছি স্যার। দুজনে যারা নতুন তারা বুঝলি দুজনে? হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা বলতো এটা কি এরর দেবে? এবার কি এরর দেবে বলতো? আপনি এখানে ইন্ট একটা ভ্যালু ডিক্লেয়ার করেছেন ভ্যারিয়েবল, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেননি। তো প্রবলেমটা কি দেবে বলতো? এই প্রবলেমটাকে কি বলে বলতো?
কি রে সুভাশিস বল, তোর থেকে তো এটা এক্সপেক্টেড। স্যার কোয়েশ্চেনটা একবার রিপিট করবেন? এররটা হলো আমি এখানে একটা প্যারামিটার পাস নিয়েছি, 1 প্যারামিটার নিয়েছি, ঠিক আছে, আর এখানে আমি দুটো ভ্যালু পাস করাচ্ছি কনস্ট্রাক্টরের মধ্যে, টু আর্গুমেন্টস। তাহলে এটা এরর দেবে, তাহলে এই এররটার নাম কি? এই এররটার নাম কি বলতো? অ্যাম্বিগুইটি প্রবলেম। বাংলা সিরিয়ালে হামেশাই দেখা যায়, দেখবি। ভুলে গেছিলাম একদম, অস্পষ্টতা। হ্যাঁ। না রে বাবা না, ওই দেখিস না, ওই একটা নায়ক দুটো বউ, তারপর সংসারে অশান্তি শুরু হলো, তাহলে কাকে পাবে? খুঁজে পাবে না তো। দুজন ছেলের যদি একটা মেয়েকে পছন্দ হয় তাহলে কি আর করা যাবে? মেয়েটা কাউকেই হ্যাঁ বলবে না, একদম দুজনকেই না বলে দেবে। কে অশান্তিতে যায়? ওই সেম প্রবলেম, তাই না? তাই সবার আলাদা আলাদা যে কটা ভেরিয়েবল নেবে সে কটা তোমাকে সোজা হিসাব কতগুলো ভ্যালু তুমি পাস করো। এইটুকু ক্লিয়ার? প্যারামিটারাইজ ক্লিয়ার? কপিতে চলে যাই। হ্যালো হ্যাঁ স্যার। দেখ রে, তাহলে চলে আসো কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টরের সহজ এক্সাম্পল কিছু আছে, চলো ট্রাই করে তো দেখা যাক। কপি কনস্ট্রাক্টরের সহজ এক্সাম্পল যদি দেওয়া যায় তো খুব ভালো হয়। আগের দিনই ব্যাচে করালাম কপি কনস্ট্রাক্টর একটা সহজ example। দাঁড়া, কপি কনস্ট্রাক্টর, কপি কপি কপি। আমার কাছে বড় বড় প্রোগ্রাম আছে, ওটা পরে করাবো, বুঝলি। বড় প্রোগ্রাম দিয়ে দেখাচ্ছি না কেন, তোদের বুঝতে অসুবিধা হবে। আমি আগেরটা এটা কপি করে দিই, ঠিক আছে। মইনা, যদি একটা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমার কাছে 10টা স্টুডেন্ট থাকে, ক্যালকাটা ইউনিভার্সিটির একটা পরীক্ষায় কোশ্চেন সবার সমান হয়, সেম হয়, হ্যাঁ ঠিক কি না? হ্যাঁ আমি হয়। কবার সলভ করে পাঠাই? আমি কবার সলভ করে পাঠাই? একবার। হুম। কি রে, হ্যাঁ হ্যাঁ 10টা স্টুডেন্ট সেটাকে কপি করে নিল, হ্যাঁ। তাহলে আমি যদি কনস্ট্রাক্টর ওই হ্যাঁ ডিফল্ট নিল। কনস্ট্রাক্টর হই, তাহলে আমার ভ্যালুটা 10 জন কপি করছে, হয়ে গেল কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর কাকে হ্যাঁ। বলে? হোয়েন এবার, ও আমি তো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ডেফিনেশনটাই লিখলাম না তোকে, তুই বলবি তো? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ডেফিনেশনটাই তো লিখিনি। ভাই এক্সাম্পলটা হেভি দিল তো। কপি কনস্ট্রাক্টর মানে, আয় আসছি পরে, দাঁড়া। প্যারামিটার কনস্ট্রাক্টর এ ভুলভাল স্পেলিং লিখলাম না তোরে? না, এ কনস্ট্রাক্টর THROUGH থ্রু হুইচ, ওপরে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, হ্যাঁ। থ্রু হুইচ উই ক্যান পাস one or more parameters is called, সবসময় নাম থেকে মনে রাখতে হয়, is called parameterized constructor। রাইস জেডি দিয়ে হয়, আবার এসি দিয়ে হয়, একটা ব্রিটেন ইংলিশ একটা ইউএসএ ইংলিশ, বুঝেছিস? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সবসময় জানবি কোনো কিছুর নামের সঙ্গে তার কামের মিল থাকতেই হবে, বুঝেছিস? টেকনিক্যাল টার্মের মনে রাখার একমাত্র উপায় হলো যা নাম তার সঙ্গে কিছু না কিছু মিল থাকবে, কোথাও না কোথাও সিমিলারিটি খুঁজে পাবি, হলো। এটা একটা, এই বেনিফিটটাকে আমাদের তুলতে হবে, যদি তুলতে পারিস তাহলে তুই মনে রাখতে সুবিধা হবে। দাঁড়া, আর কপি কনস্ট্রাক্টর মানে কি বলতো? কপি, এ বাবা, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর সেটাই তো লিখলাম না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কপি কনস্ট্রাক্টর, তাই তো। কপি কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর কাকে বলে? whenever we pass object reference বলে তোর গুলিয়ে যেতে পারে, as a parameter passed, লিখে, এটার মানে হলো প্যারামিটারকে পাস করানো হয় টু দা কনস্ট্রাক্টর
then it is called বাবারে then it is called copy constructor. পাতি বাংলা ভাষা বলে দেবো, যে কনস্ট্রাক্টর অন্য কনস্ট্রাক্টরের কপি কি কনস্ট্রাক্টর ভ্যালু কপি করে নেয় তাকেই বাবা কপি কনস্ট্রাক্টর বলে। বোঝা গেল? কি রে, তুই কষ্ট করে রাত জেগে অ্যাসাইনমেন্ট করলি, তোর বন্ধু সেই অ্যাসাইনমেন্টটা ধরে তোকে জমা দিয়ে দিল, তাহলে ইউ আর দ্য ডিফল্ট কনস্ট্রাক্টর and your values are copied by your friend. That mean by your friend constructor, that is called copy constructor. Your friend is called copy constructor, you are default constructor. বুঝলি? or parameterized constructor হতে পারে, তুই প্যারামিটারাইজ বা ডিফল্ট কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর মানে একটা কনস্ট্রাক্টর যে কিচ্ছু কাজ করবে না, শুধুমাত্র অন্য কনস্ট্রাক্টরের ভ্যালুটাকে কপি করে দেবে, ইউজ করছে। বোঝাতে পারলাম না? কারো কোনো ডাউট? এর থেকে সহজ ভাষায় আর কি বলবো? না স্যার, বুঝেছি। না না কোনো না ডাউট ঠিক নেই। আছে ঠিক আছে। এই যে পেনের কালি শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে। দ্যাটস এ কপি কনস্ট্রাক্টর। এরপরে একটা প্রোগ্রাম শুধু করা আছে না, ওটা আমি করার প্রোগ্রামটাকে ইউজ করছি, নয়তো আমি টাইম ডিউরেশনের মধ্যে বোঝাতে পারবো না। হ্যাঁ, একটাই প্রোগ্রাম যেটার তিনটে কনস্ট্রাক্টরকে ইলাস্ট্রেট করে দেবে। ক্লাস এ, দাঁড়া 1 মিনিট, এটা কি করছি? কপি কনস্ট্রাক্টর, তাই তো? কপি কনস্ট্রাক্টর তার সময় কি করবি? মেন ক্লাসটাকে ধরবি, ধরে রাইট ক্লিক করবি, বা এটা ধরে কন্ট্রোল সি করবি, করে যখন আমি সেভ করব কন্ট্রোল ভি, তাতে মেন ক্লাস নামটা কোনোভাবেই কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না। যদি স্পেলিং মিস্টেক হয় তাহলে দেখবি এরর দিতে থাকবে। তাহলে নর্মাল একটা কনস্ট্রাক্টর নিয়েছি, ধরে নে, আগে প্রোগ্রামটা আমি করে নিই, ঠিক আছে? প্রোগ্রামটা ধরে নে একদম ইন্ট এ করেছি, একটা ইন্ট এ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, আর স্ট্রিং নেম নামে একটা ভেরিয়েবল আমি নিয়ে নিয়েছি। ভালো কথা। তারপরে কি করেছি আমি? একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে নাও। ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে এর মধ্যে একটা ভ্যালু রেখে দাও, এর মধ্যে একটা ভ্যালু রেখে দিলাম। মইনার ফেভারিট সংখ্যা কি তোর? কি রে? 13। হ্যালো, প্রথম কাউকে শুনলাম যা ফেভারিট সংখ্যা 13। আমি স্পেস দিচ্ছি আমার কেন? যাতে বার্থডে তোদের চোখে দেখতে। 13 কত? সেপ্টেম্বর। হুম? সেপ্টেম্বর। বুঝেছি, মনে থাকবে। হ্যাঁ মানেলা ঠিক বলেছিস, আনলাকি 13, ওই দিনকেই জন্মেছি। আনলাকি প্লাস মাইনাস তো লাকি হয়ে গেল। নেম যাই হোক, কোনো ডাউট বুঝতে? হ্যালো, এইটুকু পার্ট অব্দি কোনো বুঝতে ডাউট? বল, কারো কোনো ডাউট? না স্যার। না স্যার। এ তার মানে ডিফল্ট কনস্ট্রাক্টর। অনলাইনেই ফোকাস কর, যা দিনকাল পড়েছে না, তাতে অফলাইনে কিন্তু কবে কলেজ শুরু হবে আদৌ কোনো গ্যারান্টি নেই, জানিস তো? আবার তো শুনছি লকডাউন হতে পারে। 3 তারিখ থেকে আমাদের মানে শুরু হওয়ার কথা, এবার এখনো তো আমাদের এইচওডি কিছু বলেননি। আজকে দেখলাম, সকালে দেখলাম 1000 ছিল, সন্ধ্যেবেলা দেখলাম 2000 ক্রস করে গেছে। যাই হোক। কালকে থেকে লকডাউনটা করলে কাজে লাগতো, কালকে থেকে তো করছে না। না কি করে করবে? কালকে 31st, পরদিন 1 তারিখ, বাবা এখন লকডাউন করবে? হয়ে গেল পুরো লস। কালকেই তো করা উচিত। স্যার ওটা কি কিওয়ার্ড? ট্যাক্সটা আগের দিন একটা জিনিস খেলাম, জিনিস কিনলাম, কত টাকা ট্যাক্স দিতে হলো? একটা প্রথম যে বাচ্চাদের ফুড ওমিক্রন প্রোডাক্টে কত আক্রান্ত টাকা হয়েছিল ট্যাক্স সে দিতে হলো? মারা গেল। ফার্স্ট যে ওমিক্রন আক্রান্ত হয়েছিল সে মারা গেল, জাস্ট লাইভ নিউজ। 52 বছর। ওমিক্রনটা কিন্তু মানে মারণ রোগ, মারণ ভাইরাস নয়, কিন্তু তাও তো একটা ভয় থেকেই যাচ্ছে কোথাও গিয়ে, না? ওনার নিশ্চয়ই কোনো প্রি এক্সিস্টিং কোনো ছিল ডিজিজ মেবি। ছিল, কারণ এই ডিজিজে যেটা দেখা যাচ্ছে যারা প্রি এক্সিস্টিং কোনো এলিমেন্ট আছে তাদের বেশি বাজেভাবে এফেক্ট করছে। আমি 21 দিন ভুগেছিলাম, 1 মাস 2 মাস ভালো করে, এখনো 12 ঘন্টা ব্যাচ পড়াতে গেলে পাই, আমার পড়ানো হয়েছিল।
তাও আমি জানি একবার না বাবা। দুবার দুবার আমি একবার আছি হয়নি তোমার তো, সাথে। দুবার হয়েছিল। হ্যাঁ আমার মনে হয় দুবারই হয়েছিল, তার মধ্যে একবার চেক করে ধরা পড়েছিল। জানি তো। হুম তোদেরই তো পড়াতে পারিনি, রাইট রাইট। বাজে রোগ। ব্যাচেলার্স ডিগ্রি থেকে মাস্টার্স ডিগ্রিতে চলে এলাম, করোনা গেল না। Seriously। আমার কপি কনস্ট্রাক্টর পড়াতে এত ভালো লাগে না, বিশ্বাস কর। আরেকটা চ্যাপ্টার হেভি লাগে, ক্লাসই লাগে। ও চ্যাপ্টারটা পড়ানোর পর তোকে আর বাড়িতে পড়তে লাগবে না, এত বড় কথা বললাম। সেটা হলো ইনহেরিটেন্স চ্যাপ্টার। মানে গ্রাজুয়েশনের ছেলে পুলেদের অঙ্কন মনে আছে, ইনহেরিটেন্স পড়েছিলাম, ও আরামসে বলে দেবে গল্প। এক্সটেন্স ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ হ্যাঁ। আর কিছু ও ইনহেরিটেন্সের গল্প এমনিতেও কেউ ভোলে না। এত ভালো লাগে ইনহেরিটেন্স চ্যাপ্টার গুলো পড়াতে। জাভা পড়ানো আলাদা সোয়াগ আছে, জাভা পাইথন। হয়ে গেল রে প্রোগ্রামটা। আর কি, দেখ তোর সঙ্গে গল্প করতে করতে প্রোগ্রামটা হয়ে গেল। এখানে রেফারেন্সটা কি কিওয়ার্ড? না রে বাবা না। তোর নাম কি বল? মানেলা। ওকে, কোনো ফ্যাক্টর করে না, বুঝলি কি বলছি? বোঝা গেল? হ্যাঁ স্যার। ইউজার চয়েস, আচ্ছা। তাহলে মানেলা ডট এ দিতে হবে, কিচ্ছু ব্যাপার না। আগে প্রোগ্রামটা রান করাই। আচ্ছা একটা কথা বলতো, আমি কি এখানে কোনো ভ্যালু নিয়েছি? এখানে কোনো ভ্যালু নিয়েছি? নিয়ে নি। না স্যার। কপি কনস্ট্রাক্টর, তাহলে এই জায়গাটা একটু খেয়াল করে দেখ, আমি লিখে দিচ্ছি, ভ্যালুটা লিখে দিচ্ছি। কলিং ক্রিয়েটিং অবজেক্ট ফর ডিফল্ট কনস্ট্রাক্টর, রাইট? আর এটা কি হচ্ছে বলতো? কপি কনস্ট্রাক্টর। কপি কনস্ট্রাক্টর হলো সব থেকে বুদ্ধিমান কনস্ট্রাক্টর, যে নিজে কোনো কাজ করে না, অন্য একটা কপি করে দেয়। দেখেন, ওরে বাবারে এরর দিয়ে দিলি কেন রে? এরর দিল নাকি রে? এতগুলো এরর দিয়ে দিল, মানে হয়? স্যার এই যে REF ডট না, বি নেম বলে তো কিছু নেই। ওফো, বি বলে তো কিছু নেই, নেম আছে তো। বি কেন নিয়েছি বাবা? নেম আছে তো। এবার ঠিক আছে তো, না আর কি প্রবলেম আছে? প্রিন্টে এখানে বি। তো ওরে নেম হবে তো, আমি এ আর বি কেন নিয়েছি? ঠিকই তো আছে, সেম 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 সেম। ঠিক আছে, আর কিছু প্রবলেম নেই রে। ও হয়ে যায় মাঝে এরর টেরর হয়, এরর হওয়া ভালো। কি সমস্যা দিচ্ছে? ইন্ট স্ট্রিং হবে একটা, ওটা দিয়ে কোথায় রে? পাসেজ 24 নম্বর লাইনে 24 নম্বর লাইনে 10-20 আছে, তার মধ্যে একটা স্ট্রিং হবে। স্যার বলছি এটা তো ডিফল্ট কনস্ট্রাক্টর, তাহলে আপনি প্যারামিটার পাস করাচ্ছেন। না দাঁড়া দাঁড়া, 1 মিনিট। 10-20 হবে কেন? ডিফল্ট কনস্ট্রাক্টর তো দূর। ঠিক আছে নে, কমপ্লিট। তাই ভাবি ওই আগেরটা কপি করেছি না, ওইটাই হলো কারণ। 13 মইনাক দুবার দেখাবে, দেখে নে। হ্যাঁ কি না? তাহলে হিসাব মতো কি দুবার দেখানো উচিত ছিল? তুই বলতো, তুই নিজেই বল। দুবার নিশ্চয়ই দেখানো উচিত ছিল না? দুবার কি দেখানো উচিত ছিল? ছিল না তো, কখনোই না, দুবার ছিল দেখানো না। উচিত ছিল না। কেন দেখাবো? তাহলে না, হ্যাঁ, ওটা কথাটা কাটো। হচ্ছে, দেখে নে, দাঁড়া দেখে নে প্রোগ্রামটা বুঝি। অনেক মডার্ন মডার্ন অ্যাপস ইউজ করে দেখেছি বাবা, পেইন্টের ওপরে কিচ্ছু নেই। অনেকে আর্গুমেন্ট করতে পারে, আর আমি নিজে বলছি পেইন্টের ওপর কিচ্ছু নেই, বিভৎস
সবকিছু করতে পারা যায় পেনটা, খালি পেজটা একটু ছোট দেয়। দেখবি পেন দিয়ে কত সুন্দর বুঝিয়ে দেবো। খালি দেখ, খেয়াল করে দেখ শুধু পেন দিয়ে কত কি কাজ করা যায়। কোন কালার পছন্দ, সব রকম কালারই মেলাচ্ছি। হ্যাঁ, কালারের সঙ্গে পলিটিক্যাল পার্টির কোনো সম্পর্ক নেই। হলো নীল। এবার তুই খেয়াল করে দেখ যে আমি যখন একটা বাক্স করছি, হলো নো প্রবলেম। এইটুকু ভাটের জিনিস রেখে আমার লাভ নেই। ও বাবা কি হলো রে, ঠিক আছে দরকার নেই। এবার তুই এখানে চলে যা, এখানে চলে গিয়ে সবুজ কালি হালকা করে দিলাম গেরুয়া। গেরুয়া কালিটা হলো গিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? ওকে, গেরুয়া, তাহলে গেরুয়া কালি হলো ডিফল্ট কনস্ট্রাক্টর। বুঝতে পারা যাচ্ছে? হ্যালো, কি রে? হ্যালে, বোঝা যাচ্ছে? এইবার কি হলো ব্যাপারটা, গেরুয়াটা সবুজে চলে এসছে, বুঝেছিস কি বলছি? মানে গেরুয়াটাকে পুরো কপি করে সবুজ পেস্ট করে দিয়েছে, হয়ে গেল। আর কি হলো গিয়ে তোমার একদম একটা ভালো কোনো কালারও খুঁজে পাচ্ছি না, চকলেট কালার। এটা হলো মেন ক্লাস, দিস ইজ মাই মেন ক্লাস। দেখতে পাচ্ছিস সবাই? কোনো অসুবিধা নেই বুঝতে? হুম, তাহলে দিস ইজ মাই ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, কোনো প্রবলেম নেই। এই জিনিসটা আমার হিসাব বলছে কপি কনস্ট্রাক্টর, কারণ আমি লিখে দিয়েছি কপি কনস্ট্রাক্টর, বাট কেন কপি কনস্ট্রাক্টর সেটুকু আমি বলিনি, বলছি কনস্ট্রাক্টর। আর আমার হিসাব বলছে এটা হলো মেইন ক্লাস, কেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে বলে এটা মেইন ক্লাস, রাইট? তাহলে প্রোগ্রামটা শুরু করি। হ্যাঁ, লাইন বাই লাইন এক্সিকিউশন। 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন। প্রথম 4টে লাইন বুঝতে কারোর প্রবলেম হয়নি। 5 নাম্বার লাইনে আমি যেই চলে গেলাম, এই 5 নাম্বার লাইন থেকে সোজা কোথায় চলে আসবে? 5 নাম্বার লাইন থেকে সোজা চলে আসছে কিন্তু ও এক চান্সে হলো না, নেক্সট ট্রাই, 2 চান্সে হলো না, 3 বারেও যদি না হয়, উফ, বলে না। হ্যাঁ, তাহলে 5 নাম্বার লাইন থেকে চলে এলো কিন্তু 6 নাম্বার লাইন। এতটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা? এইটুকু পার্ট বুঝতে? হ্যালো, না স্যার, বুঝেছি। ওকে ফাইন। 6 নাম্বার যেই লাইন এলো, 6 থেকে চলে এলো 7 নাম্বার লাইন। 8 নাম্বার লাইন কি হলো? এ ক্লাসের জন্য র্যামের মধ্যে কি বানিয়ে নিয়েছে বলো? এ ক্লাসের জন্য র্যামের মধ্যে কিন্তু এ ক্লাসের জন্য র্যামের মধ্যে বানিয়ে নিয়েছে একটা এ নামে ভেরিয়েবল, রাইট? যার মধ্যে 13 রেখে দিয়েছে। কত নাম্বার লাইনে কাজ হচ্ছে? 8 নাম্বার লাইন। 9 নাম্বার লাইন, 9 নাম্বার লাইনে নেম বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছে, মানে যেটা ডেটা মেম্বার হিসেবে পরিচিত, তার মধ্যে রেখে নিয়েছে ময়না। কোনো অসুবিধা? কি রে? 10 নাম্বার লাইনে কি দেখিয়ে দিয়েছে? 10 নাম্বার লাইনে আউটপুটটা দেখিয়ে দিয়েছে। আউটপুটটা তুই পেয়ে গেলি। কত পেয়ে গেলি? 13। একটা ব্ল্যাঙ্ক স্পেস দিয়েছি, এটা কি জেনারেট করছে? স্পেস জেনারেট করছে। তাই একটা ব্ল্যাঙ্ক স্পেস আমরা চোখে দেখতে পাই না, খালি গ্যাপটা দেখতে পাই মৈনাক। 11 নাম্বার লাইন থেকে ব্যাক করে চলে এলে বল, কারো কোনো অসুবিধা? কারো কোনো বুঝতে অসুবিধা? না স্যার। না স্যার। 12 নাম্বার লাইনে দাঁড়িয়ে আছিস, ইউ আর স্ট্যান্ডিং নাও লাইন নাম্বার 12, রাইট? 12 নাম্বার লাইনে ঝামেলাটা হলো উই ক্যান কপি দ্য অবজেক্ট ভ্যালু অফ obj1। বেচারা obj1 খেটে খুঁটে ভ্যালুটা করেছে, দেখ obj1 তো খেটে খুঁটে এত কাজটা করলো। এই কাজটা কে করেছে? এই কাজটা তো করেছে obj1। বেচারা obj1 খেটে খুঁটে করলো, obj2 কিচ্ছু কাজ করছে না। মানে বেসিক্যালি obj2 জাস্ট কপি, ওকে? Here the value of obj1 is copied into obj2 by the help of copy constructor. Default or parameterized constructor content can be copied by copy constructor. তাহলে এইখান থেকে যখন গেল 12 নাম্বার লাইন থেকে কত চলে গেছে বলতো?
12 নম্বর লাইন থেকেও চলে গেছে লাইন নাম্বার 13। এই যেই 13 নম্বর লাইনে গেল না, এ ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, তাই আমি রেফ দিয়েছি। আর এফ এর জায়গায় তুই যা খুশি তাই নাম নিয়ে যেতে পারতি, ইয়োর চয়েস। যেই রেফে গেলাম, তাহলে এর মাধ্যমে এ ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালুটাকে অ্যাক্সেস করে নিল। তাহলে এ ইকুয়াল টু এ ডট রেফ মানে কি হচ্ছে বলতো? এ ইকুয়াল টু এ ডট রেফ মানে আবার এর মধ্যে এ ভেরিয়েবলের 13টা চলে এসছে, কারণ এই এর নেমটা তো নেই, আর এটা তো ডিস্ট্রাক্ট হয়ে গেছে তো প্রোগ্রাম এক্সিকিউশন। এ চলে এলো, আর বি ডট রেফ ডট নেমের ভ্যালুটা, রেফ ডট নেম মানে কি মৈনাক, তাহলে এই ভ্যালুটা এখান দিয়ে 13 চলে এসছে, আর এই মৈনাকটা চলে এসছে নেমের মধ্যে। তাহলে নেমের মধ্যে কত চলে এলো? নেমের মধ্যে কিন্তু চলে এসছে মৈনাক, MAINAK, মৈনাক। হলো, বুঝলি? তাহলে 13, 14, 15, 16, আমি ইন্টারনাল লাইন নাম্বারটা এখান থেকে দেখানো সম্ভব না। 16, 17 নম্বর লাইনে আবার কি আউটপুটে পেয়ে গেলি? 17 নম্বর লাইনে আবার 13 মৈনাক, 18 নম্বর লাইন এটা হয়ে গেল, এখান থেকে ব্যাক করে চলে গেল 19 নাম্বার লাইন, 20 নাম্বার লাইন। বুঝেছিস কি বলছি? ওই এবার জন্য তুই আমার বলবি এই নামটা লাইন, হ্যাঁ তুই বলবি এই লাইনগুলো কি এক্সিকিউট হলো না? হলো। যখন 6 কল করছে অটোমেটিক্যালি এই লাইনগুলো ইন্টারনালি রিড করে নেয়, ইন্টারনালি এক্সিকিউটেড বা ফেচড লিখে দিলাম। যেহেতু কম্পিউটারে ফেচ টার্মটা খুব ভালো টার্ম, ইন্টারনালি ফেচ লিখে দেওয়া ভালো। দিস ইজ দ্য কনসেপ্ট অফ কপি কনস্ট্রাক্টর। তার মানে কপি কনস্ট্রাক্টর টোটাল ফান্ডাটা কিভাবে অ্যাচিভ করা হলো? কপি কনস্ট্রাক্ট টোটাল ফান্ডাটা হলো obj1, এই জায়গাতে আমি লিখে দিচ্ছি the value of the object, the value of the object obj1 is copied into the object obj2 by the help of copy constructor. বোঝাতে পারলাম? ওকে, copy constructor can copy constructor কেটে গেলে আবার রিজয়েন হোস। copy constructor প্রোগ্রাম দেখাবো। copy constructor can copy the value of default or parameterized constructor. কপি কনস্ট্রাক্টর কিন্তু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভ্যালু বা ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু কপি করতে পারে। এটাকে তুই নোট হিসেবে কনসিডার করতে পারিস। কেমন লাগলো বল কপি কনস্ট্রাক্টরের কনসেপ্ট? স্যার বলছি আপনি এই এটা একটু শেয়ার করে দেবেন? আমি রেকর্ডও দিয়ে দেবো, শেয়ারও করে দেবো, সমস্ত কিছু এভরিথিং। আমি তোদের ক্লাসে যা কিছু করাচ্ছি মানে জানবি এটা শুধু তোদেরই জন্য, বাকিরা এর থেকে শুধু একটা গাইড পেতে পারে। তোদের ক্লাস মানে তোদেরই, এবং আমি জিনিসটাকে পাঠিয়েও দিচ্ছি দেখে। মাঝে মধ্যে একটু নিজের নাম ফাম ইউজ করি, আর কোনো কারণ না। দেখ চলে গেছে তোর গ্রুপে, দেখ মৈনাকরা জানে। কি বলিস মৈনাক, এখনো কিন্তু অত ওল্ড হয়নি বল? এটা তোমার 30 ক্রস, আমি সেটাই ফার্স্টে মানছিলাম না। আমি বললাম 28, 29 হবে হয়তো। সুভাষিসের আর আমার প্রতি ভালোবাসা তৈরি হলো না। লোকে একটা স্ক্রিনশট নিয়ে তবু একটুখানি কিছু একটু ডিজাইন ডিপেন্ড করছে। তাও খুব খিদে পেলে যাই হোক অ্যাজ ইউজুয়াল 20। নিশ্চয়ই 30টা দিলে, 40টা দিলে, 50টা দিলে খেতে পারবি না, তাই না? তখন না, কি অত হয়ে বড় যাবে? ওভারলোডিং হয়ে যাবে, রাইট? ওভারলোড হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই ওভারলোডিং হয়ে যাবে। ওই টপিকটাই পড়াচ্ছি, দেখ কনস্ট্রাক্টর ওভারলোডিং। ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং কাকে বলে? দেখছিলাম। কনস্ট্রাক্টর ওভারলোডিং কাকে বলে আগে লিখে দিই। হোয়েন এভার ও বাবা হোয়েন বাকিয়ে লিখিনি তোর বাবা। হোয়েন এভার we have more names we have
whenever we have more than one constructor in our class, then it is called constructor overloading. বোঝাতে পারছি? পাতি বাংলা ভাষায় একটা ক্লাসে যদি একের বেশি কনস্ট্রাক্টর ইউজ করা হয় তাকে বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। ওকে, whenever we have more than one constructor in our class, then it is called constructor overloading. এক নাম্বার, one and only definition, very easiest definition. Number 2 আসছে না অটোমেটিক, কারণ ক্লাসের নাম সেভ করিনি এই কারণে। আরেকটা জিনিস খালি জেনে নে, কনস্ট্রাক্টর ওভারলোডিং এর ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, কিপ ইন মাইন্ড, মনে রাখো এই পার্টটা। নাম্বার ওয়ান পার্ট কি নাম্বার ওয়ান? নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্স, নাম্বার অফ প্যারামিটারস আর ডিফারেন্ট। ওকে, number one part, number of parameters are different. Number two part, number of return type difference. Number of return types are different. তাহলে এটাকে আমি সেভ করে নিতে পারি কি নামে? এটাকে আমি সেভ করতে পারি খুব সিম্পল একটা নাম, সেটা হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর, ঠিক লিখলাম স্পেলিং, CONSTRUCTOR, কনস্ট্রাক্টর ওভারলোডিং ডট জাভা। ঠিক আছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং ডট জাভা। ঠিক আছে, তাহলে আমি যখন এটা করতে পারি তাহলে কি করলাম, ক্লাস এ নামে একটা ক্লাস করেছি, ক্লাস এ, ক্লাসের মধ্যে কি করলাম রে বাবা, কি পড়ে গেল, কনস্ট্রাক্ট এ একটা ক্লাস করেছি, এই ক্লাসের মধ্যে ইন্ট এ নিয়েছি, ডাবল বি নিয়েছি আর স্ট্রিং সি নিয়েছি। কারো কোনো প্রবলেম, কারো কোনো ডাউট? হ্যালো, বল রে। না স্যার। না স্যার। তাহলে এটাকে বলতে পারি ডিফল্ট কনস্ট্রাক্টর এটা। এবার এর মধ্যে জাস্ট ভ্যালুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, ধরে নে এর মধ্যে আমি দিলাম 10 দিলাম, বি এর মধ্যে আমি দিয়েছি তুই ধরে নে কত দিবি বল না, ইচ্ছা মতো কিছু দে না, 25.76 দিলি। 20 লেখো। আর ডাবল তো, পয়েন্ট নেবো না কেন, ডাবল তো। সি এর মধ্যে আমি নিয়ে নিলাম আমার নাম দিয়ে দিলাম, শুভ দিয়ে দিলাম, ভালো লাগে। ওকে, কারো কোনো বুঝতে ডাউট? হ্যালো, বললে না স্যার বলুন। না স্যার। সিস আউট করে দে, সিস আউট করে আমি জাস্ট আউটপুট গুলো প্রিন্ট করে দিচ্ছি। আমি এটা কি করছি, এটা একটা স্পেস দিয়ে প্রিন্ট করানোর সিগনিফিকেন্সটা কোথায়, যাতে একটা স্পেস জেনারেট। ঠিক আছে, তাহলে কিন্তু তিনটে দেখিয়ে দেবে। ঠিক আছে, আশা করি কারো কোনো ডাউট নেই এইটুকুর মধ্যে। ডিফল্ট কনস্ট্রাক্টরে কারো কোনো ডাউট? না না স্যার। না স্যার। এবার এ একটা নিয়ে নিলাম, যার মধ্যে এটা একটা প্যারামিটার নিয়েছি, এর মধ্যে এক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে রেখে দিয়েছি আমি কি, এর মধ্যে আমি এক্সটা রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি বলতে পারি আমি, এটাকে আমি বলতে পারি কিন্তু ওয়ান প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, str স্পেলিং ভুল হলে একটু দেখিস না। আরেকটা আমি লিখতে পারি, আরেকটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটাকেও রাখতে পারিস, আরেকটা কনস্ট্রাক্টর তৈরি করতে পারিস, আরেকটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর তৈরি করতে পারিস। ধরে নিলাম, নিলি ডবল ওয়াই স্ট্রিং
বেশি কমপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামটা তোদেরকে, ফালতু ফালতু একটু কমপ্লিকেট হোক। 2 প্যারামিটার কনস্ট্রাক্টর এমন কিছু কমপ্লিকেট আস্তে ডিগ্রি পড়াচ্ছি মনে হয়। স্যার y এর পরে কমা হবে, ডাবল y 16 নম্বর লাইনে। হ্যাঁ এটা একটুখানি দেখে নিবি, ভুলভাল টাইপ করে। বি এর মধ্যে y রাখলাম আর সি এর মধ্যে z। আশা করছি কোনো সমস্যা নেই। এবার কি করলাম, ক্লাস এটার নাম কি দিয়েছি বলতো, কনস্ট্রাক্টর ওভারলোডিং, তাই তো? এটাই ছিল তো, ক্লাস নেম ম্যাচ না করলে আবার এরর দিতে থাকবে। হয়ে গেছে প্রোগ্রামটা। কনস্ট্রাক্টর ওভারলোডিং দিয়ে মেন দিয়ে তাহলে মেন ফাংশন হয়ে গেল। আমি ব্র্যাকেটটাকে কেন নামিয়ে নি বলতো, আমার হয়তো খুব কিরকম একটা লাগে, মনে হয় যেন ব্র্যাকেট যতগুলো শুরু হলো শেষ হলো, ওই কারণে আমি নিয়ে নিই। এর একটা রেফারেন্স ভেরিয়েবল তৈরি করলাম r1, মানে রেফারেন্স ভেরিয়েবল বলছি, অবজেক্ট তৈরি করলাম r1 নিউ এ হয়ে গেল। বেশি তাড়াহুড়ো করে লাভ নেই, ভুল হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি কপি করে দিলাম, কন্ট্রোল ভি আরেকটা r2 আরেকটা বানালাম r3 বানালাম r3 নিয়েছি, ধরে নে 10 নিয়েছি। আমি একটা কাজ করে দিচ্ছি, খালি একটা কি কাজ করব, এই জায়গাতে আমি আউটপুটটা প্রিন্ট করব না, ওকে অফ করে দিয়েছি, প্রিন্ট করছি না। আর আমি এটা 10 করেছি, আর এটা করে দিয়ে তুই 20.75 হেরিটেজ। এবার সিস আউট, system.out.println r1.a plus r1.b plus r1.c। ঠিক আছে। স্যার r1.c এর আগে একটা প্লাস হবে। রাইট, কনক্যাটিনেশন হবে না। নেক্সট সিস আউট, এর মধ্যে কি করব, r2.a, ঠিক আছে। আর একটা সিস আউট, আর এটা কি করলাম, r3.b প্লাস হবে প্লাস প্লাস r3.c। ঠিক আছে না রে? একটা কাজ হ্যাঁ করি, স্যার। এটাকে অফ না করে তুলে দিই। এটা হলো গিয়ে তোমার একটা প্রোগ্রাম, প্রোগ্রামটার নামটাই লিখলাম না, তাহলে এটা কি প্রোগ্রাম, রাইট জাভা প্রোগ্রাম টু illustrate the concept of constructor overloading. Very very important, হ্যাঁ, very very important, constructor overloading। constructor overloading এ একদিন ধরে থিওরি যতটা প্র্যাকটিক্যাল হলো, থিওরি একটুখানি বলে দেওয়া যাবে। থিওরি মানে একসঙ্গে তো হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যাল থিওরি, এমন তো ব্যাপার না থিওরি বুঝতে পারছিস না, বোঝা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল ইলাস্ট্রেশন দিয়ে হ্যাঁ আরো বোঝা ভালো বোঝা যাচ্ছে। প্র্যাকটিক্যাল আমি দেখাই, এরম না প্র্যাকটিক্যাল করাই না। প্র্যাকটিক্যাল আগে থিওরি প্র্যাকটিক্যাল করাতাম, এখন সেটাও করাই না, ডিরেক্টলি প্র্যাকটিক্যাল করাই, বুঝেছিস পার্থক্য এটা? তাহলে আমার নামটা 2 বার প্রিন্ট করলো, ঠিক বলছি? একটা কাজ করছি, আমি এখান থেকে অফ করে দিচ্ছি, ভালো করে দেখ, আমি এর মধ্যে প্রিন্ট করছি না।
এর মধ্যে প্রিন্ট করছি, তাহলে আউটপুটটা কি আসবে বলতো? এটা 25.76 না করে করে দে 95.87, ঠিক আছে। এমন একটা ভ্যালু দিলাম যে ভ্যালুটা 10 আর 16 ছিল, ওখানে কি ভ্যালু নিয়েছে? 10 নিয়েছে, এখানে 10 নেব না, এখানে করে দে 50 করে। ভ্যালু দুটো যেন পুরো ডিসিমিলার থাকে, আমি এটাই চাইছি। ঠিক, ফাইন ফাইন ফাইন। এবার দেখেন প্রোগ্রামটা আউটপুটটা বোঝা গেল? হ্যালো, কি রে? হ্যাঁ স্যার। আমি একটু লিখে দিই জাস্ট। creation object creating object of default constructor, তাই তো রে? না, ওটা না। কি লিখবো? ডিফল্ট কনস্ট্রাক্টর, এটাকে কি লিখতে পারি? ওয়ান প্যারামিটারাইজ, বুঝতে পারছিস তো কি লিখতে চাইছি? ওয়ান প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ভ্যালুটা যাচ্ছে, ঠিক আছে। আর এটা টু প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। এইখানে যে ভ্যালুটা প্রিন্ট করছি, আমি কি ভ্যালু প্রিন্ট করছি বলতো? এটা আমি যেটা করছি, রেজাল্ট অফ ডিফল্ট কনস্ট্রাক্টর, রেজাল্ট অফ ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা কার রেজাল্ট বলতো? এটা রেজাল্ট অফ One parameterized. রেজাল্ট অফ ওয়ান প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ওয়ান প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর এটা হলো আরেকটা প্রোগ্রাম যেটা দেখাও মনে করেছিলাম, সেটা পরের দিন মনে করাবি। ফার্স্টে দেখাবো, একবার রিক্যাপ হয়ে যাবে পুরো জিনিসটাকে, আবার পরের টপিক শুরু করতে পারবো। পুরো কনস্ট্রাক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যদি থিওরিটিক্যাল নোট লাগে বলিস, আমি পাঠিয়ে দেবো। তাহলে টোটাল আউটপুটটা বোঝাতে পারছি? লাগে কি পাঠিয়ে দেবে? এই আবার বলতে হবে না। ও ঠিক আছে ঠিক আছে। আর যদি এখানে আমি আউটপুট প্রিন্ট করাতে চাই, ইচ্ছা করলে এখানেও দেখাতে পারিস, তাহলে এর ভেতরের ভ্যালুটাও দেখাবে 2 টাইমস, মানে ভ্যালুটা 2 টাইমস দেখাচ্ছে, ঠিক আছে। এর ভেতরেও ভ্যালু দেখাবে, ভেতরেও ভ্যালু নাও দেখাতে পারে। ভেতরের ভ্যালু দেখিয়েও দিতে পারি এরকম ভাবে, মানে কোনো একটা কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করেও দেখাতে পারি, অথবা আরেক রকম পদ্ধতিতে দেখাতে পারি, সেটা হলো অবজেক্টের মাধ্যমে সেই কনস্ট্রাক্টর ভেরিয়েবল গুলোকে কল করি। তাহলে এইভাবে তো বোঝা যাচ্ছে না, তার জন্য বেটার হলো একটা পেনটা ট্যাব খুলে নেওয়া। এটা হলো আমার নিজের পদ্ধতি, এবং আমার নিজে এটা পড়িয়ে এইভাবে বোঝাতে আমার খুব ভালো লাগে। আশা করি তোরা বুঝতে পারছিস এরকম ভাবে পড়ালে। অসুবিধা হচ্ছে খুব বুঝতে এরকম ট্যাব ওয়াইজ পড়ালে? দাদা এটা আজকে বলবে? এটা বেশি সময় লাগবে না, 5 মিনিট লাগবে ম্যাক্সিমাম। কোনটা বল? না না, বলছি এটা আজকে হ্যালো, বোঝাবে? ওভারলোডিং না, আমাদের ওভারলোডিং হয়ে যায়। না ওভারলোড হবে না, বুঝে গেলি তো কিছু। এত প্রোগ্রাম করি আর ফেলে রাখে নাকি কেউ? আরে কত ভালো বলতো। আমার নিজের অনেক কাজ ছিল, কিন্তু এই জিনিসটা এমনই একটা টপিক না, সাবজেক্ট না, যেটা পড়াতে গেলে কিছু খেয়াল থাকে না। এই সব থেকে জাভা পাইথনের বাজে ব্যাপার। দাদা আজকে একটু বেশি ভালো পড়াচ্ছো। তাই না? হ্যাঁ, মাস্টার ডিগ্রির ক্লাস এটা। হ্যাঁ দাদা, আমার তো হেভি লাগছে। অ্যাকচুয়ালি লাগবে। আমি না এই টাইমের মধ্যে ঘুমিয়ে পড়ি, কিন্তু আপনার পড়ানোটা এতটা ইন্টারেস্টিং লাগছে। মানে লাগে আমি এটাই বলেছিলাম যে ঘুম যাই তো হোক, মুড়ি দে। ইটস মাই প্লেজার। শুনে ভালো লাগলো। কি আর করা যাবে, হয়ে গেছে, আর বেশিক্ষণ জ্বালাবো না, শেষ। আরে না না, তুমি করাও, আমি জাস্ট এমনি বললাম। আরে আমার আর করানো বাকি আছে আমি নাকি? কি বেশি থোড়ি না। একটুখানি বাকি আছে। আমার আর বেশি বাকি নেই, আমি করাবো কি? তুই বললে আমি এরপর আর পড়াবো না। আমার বাড়িতেও জানে আমার পড়াতে বসলে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, লাইন নাম্বার লিখছি না, ঠিক আছে? ফাইন, বুঝে নে, জাস্ট জিনিসটা দেখে নে।
হয়ে গেল কাজ শুরু। 1 2 3 4 5 ডিফল্ট কনস্ট্রাক্টর যেই কল করছে কি হচ্ছে 5 থেকে সোজা চলে গেল 6 এ 6 এ চলে গিয়ে এর জন্য একটা র্যামের মধ্যে ভেরিয়েবল ক্রিয়েট করে তার মধ্যে 50 রেখে দিয়েছে, বি এর মধ্যে রেখে দিয়েছে 95.87 আর সি এর মধ্যে শুভ রেখে দিয়েছে, ঠিক আছে। তারপর কি কাজ করেছে, এবিসি আউটপুটে প্রিন্ট করে দিয়েছে 50 98.5 রেডিও এফএম কেন বলছি 95.87 আর শুভ। ক্লিয়ার? শেষ তো রে? 7 8 9 বোঝা গেল? 10-এ ব্যাক করে চলে গেছে এখান থেকে এখানে। হ্যাঁ রে, বুঝলি? হ্যালো, লাইন নাম্বার 11। লাইন নাম্বার 11 এ কি বলছে, R2 অবজেক্ট বানাচ্ছে A10, R2 কর অবজেক্ট, A কনস্ট্রাক্টর অবজেক্ট একটা 1 প্যারামিটারাইজ। তাহলে এই R2 টা কোথায় চলে গেছে, 10 টা x এ চলে গেছে। তাহলে x = 10, 10 টা কার মধ্যে যাচ্ছে, এর মধ্যে। তাহলে এতে কত চলে গেল, আমার 10 চলে গেল। তাহলে এটা কত হচ্ছে বলো, ওটা কত নাম্বার লাইন ছিল রে বাবা? 10 নাম্বার লাইন, এটা ছিল 11 নাম্বার লাইন, এটা 12 নাম্বার লাইন, 13 নাম্বার লাইন, 14 নাম্বার লাইন, 13 14 নাম্বার লাইন, 15 নাম্বার লাইন। আবার ব্যাক করে চলে এসছে এখানে 16 নাম্বার লাইনে কি হচ্ছে, 16 নাম্বার লাইনে এই 2 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। তাহলে 20 পয়েন্ট, এটা কোথায় চলে যাচ্ছে, y তে। তাহলে y তে কত চলে এসছে, y তে কত হয়ে গেছে, y তে চলে এসছে 20.75। আর হেরিটেজটা কোথায় চলে গেছে, স্ট্রিং জেডে, জেডে চলে গেছে কিন্তু হেরিটেজ হলো, হেরিটেজ। তাহলে এইখান থেকে কত হয়ে গেল, 14 15 নাম্বার লাইন, 16 নাম্বার লাইন, হ্যাঁ এটা হলো 17 নাম্বার লাইন, এটা 18 নাম্বার লাইন, এটা 19 নাম্বার লাইন, এটা 20 নাম্বার লাইন। 19 নাম্বার লাইনে কি কাজ হচ্ছে, বি এর মধ্যে রেখে দিয়েছে 20.75, আর 20 নাম্বার লাইনে কি হচ্ছে, সি এর মধ্যে রেখে দিয়েছে হেরিটেজ, সি এর মধ্যে রেখে দিয়েছে হেরিটেজ। আশা করি কোনো প্রবলেম নেই। 21 নাম্বার লাইন থেকে ব্যাক করে চলে এসছে এখানে। এবার 22 নাম্বার লাইনে কি কল করছে, r1.a, r1.a মানে r1 কার, r1 কার অবজেক্ট, r1 হলো গিয়ে a ডিফল্ট কনস্ট্রাক্টর অবজেক্ট। r1.a যখন করছে তাহলে r1.a মানে একে কল করছে, r1.a মানে একে কল করছে, তাহলে কত দেখাবে আউটপুট 50। একটা স্পেস দিয়ে r1.b মানে এই b কে কল করছে, b কে কল করা মানে কত দেখাবে 95.87। আউটপুটটা কিরকম দেখাচ্ছে দেখ, এটা কার আউটপুট দেখাচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর আউটপুটটা দেখাচ্ছে, ডিফল্ট কনস্ট্রাক্টর আউটপুটটা দেখাচ্ছে। আর r1.c, r1.c মানে c এর আউটপুটটা দেখিয়ে দিচ্ছে, c এর আউটপুটটা কত আসছে, c এর আউটপুটটা আসছে কিন্তু শুভ। আবার এখান থেকে ব্যাক করে চলে গিয়ে এর পরেরটা ধরেনি, যাই হোক এরপরে কি ছিল, এরপরে যখন ছিল তোমার আমি একটু বলে দিই, এরপরে ছিল r2.a, r2.a যখন করছি, r2.a করা মানে কি, r2.a করা মানে হলো, r2.a করা মানে হলো এই a ভেরিয়েবল r2 কার, r2 তো এই 1 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের অবজেক্টটা, r2.a করা মানে a ভেরিয়েবলের ভ্যালুটা কত পাঠিয়েছিলাম 10, 10। তাহলে আউটপুটে কিন্তু 1 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভ্যালুটা দেখিয়ে দিয়েছে, 1 প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের ভ্যালুটা দেখিয়ে দিয়েছে। 1 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের ভ্যালু কত নিয়েছিলাম, 10 দেখিয়ে দিয়েছে, ফাইন। আবার যখন ব্যাক করে চলে গেল, ব্যাক করে চলে যাওয়ার পর কি হয়েছে, r3.b যখন কল করছে, r3.b আর r3.c, r3.b মানে, r3.b মানে কিন্তু এই বিটাকে অ্যাক্সেস করে নিয়ে চলে এসেছে। এই বিতে কত ছিল, এবার 2 প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, 2 প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে চলে গেল। 2 প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরে যখন গেছি, তখন r3.b মানে কত চলে আসবে, r2.b মানে আমার প্রিন্টটা করবে হলো গিয়ে এখানে কত নিয়েছিলাম 10.25 নাকি, আরে কত ভ্যালু নিয়েছিলাম, হ্যাঁ না 10.25 নিয়েছিলাম নাকি কত নিয়েছিলাম প্রোগ্রামের ভ্যালুটা, 20.75 20.75, রাইট রাইট রাইট, হ্যাঁ। তাহলে কত দেখাচ্ছে 20.75। আর r3.c তে যখন চলে এসছে, r3.c তে যখন এসছে ও তখন c টাকে কল করে নিচ্ছে, c মানে 2 প্যারামিটার কনস্ট্রাক্টর z এর ভ্যালুটা, তাহলে ও দেখিয়ে দিচ্ছে হেরিটেজ। তার মানে এই টোটাল প্রোগ্রামটা কাকে, আর যদি তুই এই জিনিসটাকে আউটপুটে প্রিন্ট করাতিস, এর মধ্যে যদি system.out.println টাকে করাতিস, তাহলে এই ভ্যালুটাকে আরেকবার দেখাতো, প্রথমে সরাসরি ভাবে দেখিয়ে দিত,
কনস্ট্রাক্টর তৈরি করার সময়তেই দেখিয়ে দিল। এই শুভ এটা কখন দেখাতো, তার মানে এটা হলো ক্রিয়েশন অফ কনস্ট্রাক্টর, ক্রিয়েশন অফ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর তৈরি করার সময়, কনস্ট্রাক্টর না, অবজেক্ট, ক্রিয়েশন অফ অবজেক্ট থ্রু কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর দিয়েই সবসময় অবজেক্ট বানাতে হয়। এই টোটাল জিনিসটাই হলো কনস্ট্রাক্টর ওভারলোডিং। এই জিনিসটাকে কি বলা হয়? কনস্ট্রাক্টর ওভারলোডিং। কেন ওভারলোডিং বলা হয়? কারণ এখানে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট। নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট মানে কি? এখানে একটা প্যারামিটার নিয়েছি, এখানে দুটো প্যারামিটার নিয়েছি। প্যারামিটার ডিফারেন্ট হতেই হবে। যদি প্যারামিটার সেম হয়, নাম্বার অফ রিটার্ন টাইপকে ডিফারেন্ট হতে হবে। নাম্বার অফ রিটার্ন টাইপ ডিফারেন্ট মানে আমি যদি এরকম করতাম এ, এর মধ্যে ইন্ট এক্স করলাম, আবার এর মধ্যে কিন্তু আমি করতে পারতাম ডাবল বি, ডাবল ওয়াই করতেই পারতাম, কারণ দুটো ক্ষেত্রেই কিন্তু সেম নাম্বার অফ প্যারামিটার। ইফ প্যারামিটার নাম্বার সেম, if parameter number same, then return type must be different, then return type must be different, then return type must be different। বোঝাতে পারছি? must be different, otherwise identify করা যাবে না, otherwise কিন্তু different, otherwise identify করা যাবে না। আর এই জিনিসটাকে টোটাল বলা হয় কনস্ট্রাক্টর ওভারলোডিং। কনস্ট্রাক্টর ওভারলোডিং। কেন কনস্ট্রাক্টর ওভারলোডিং বলে? কারণ মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর আর ইউজ উইদিন আ প্রোগ্রাম, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কনস্ট্রাক্টর। আর কিছু পড়ানোর নেই। ক্লাস খতম। আবার আবার নতুন বছরে দেখা হচ্ছে। আমি ক্লাসটাকে মার্চ করে